সুপ্রিয় দর্শক, স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা। আজকে বইমেলায় আমার সাথে আছে অ্যাডভোকেট শিমুল পারভীন। তিনি একজন কবি, লেখিকা, উপস্থাপিকা এবং আবৃত্তি শিল্পী। কথা বলবো আজকে তার অনুভূতি নিয়ে, তার বই প্রকাশিত হয়েছে সেসব নিয়ে আজকে তার সাথে আড্ডা দেব। খুব ভালো লাগছে। ফেব্রুয়ারি মাস আসলেই অনুভূতিটা অন্যরকম হয়ে যায়, বিশেষ করে বইয়ের গন্ধে গন্ধে। আরও তো 3টা বই প্রকাশিত হয়েছে, নিশ্চয়ই আনন্দটা মানে ট্রিপল হয়ে গিয়েছে। সেটা একদম ট্রিপল হয়ে গেছে এবং সন্তান জন্ম দেওয়ার মতোই অনুভূতিটা লাগে। বইটা বুকের মধ্যে ধরে কিন্তু অনেকক্ষণ ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি, ব্যাপারটা এরকমই। আমরা তো ছোটবেলায় মানে বই পেলে আগে একটু ঘ্রাণ নিতাম, ব্যাপারটা এরকমই। আপনার বইগুলোর নাম যদি একটু আমার পাঠকদের উদ্দেশ্যে বলতেন। আমার কথা প্রকাশ 25 নম্বর প্যাভিলিয়ন থেকে এসেছে। পরিবর্তনের স্রোতে যায় ভেসে, এটি 60টি কবিতা আছে। আর সবচেয়ে আমার যেটা আশার বই সেটা হলো আবৃত্তি শিলন। সেটি বিশ্বকর্মার একটি বই। যারা আবৃত্তি শিখতে চায় একদম 3 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত, তাদের জন্য একদম সহজ ভাষায় আবৃত্তি শিলন। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। 616-17 এখানে আমার এসেছে সোমার চোখে নতুন বাংলাদেশ। এটি শিশুতোষ, 10টি শিশুতোষ গল্প নিয়ে সমসাময়িক, যেটা আমরা জুলাইয়ের পরে পেলাম বাংলাদেশকে, সেই বাংলাদেশের চিত্রটা একটা শিশুর চোখে কেমন। এই আমার 3টি বই এবার বইমেলায় এলো। এই মিলে আমার হলো 55, 56, 57তম বই এবার। আচ্ছা, আপনি তো একজন অ্যাডভোকেট, প্রথম পরিচয় আপনার এটা। তারপরে আপনি একজন লেখিকা, উপস্থাপিকা, আবৃত্তি শিল্পী, সংসার করেন, বাচ্চা আছে, এত কিছু ব্যালেন্স করেন কিভাবে? আবার নিজেকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা। আসলে ইচ্ছাটাই সবচেয়ে বড় কথা। আমি সবসময় প্রায়োরিটি দিই কোনটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে যেমন আমার বইমেলা আসতে হবে, আমার অন্য সব কাজ কিন্তু আমার পেছনে, তো এটাকে আমি প্রায়োরিটি দিয়েছি। আপনি যদি জীবনে প্রায়োরিটি বেজ কাজ করেন যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে, তাহলে কোনো কিছুই অসম্ভব না। আর সময়কে ভাগ করে নিতে হবে। আছি দুয়ার প্রকাশনীতে, স্টল নাম্বার 668-তে, এবং আমার সাথে আছে ইয়ার খান। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ পাথরের খিলখিল হাসি। আমরা তো জানি মেয়েরা খিলখিল করে হাসে, কিন্তু পাথর আবার খিলখিল করে হাসতে পারে? এই প্রশ্নটা রাখছি ইয়ার খানের কাছে। জি পারে, যদি কবি চায় মরু উদ্যানের ভিতরেও কোনো এক বন জেগে যেতে পারে, এরকম একটা অবস্থা। কবির চিন্তায় হয়তো পাথর খিলখিল করে হাসতে পারে। আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে কিভাবে আমাদের কোনো নির্দিষ্ট কোনো সার্কেল ছিল না, সবাই র্যান্ডমলি ঢুকে গেছে এবং দেশটাকে, তার চেতনাটাকে বের করে নিয়ে আসে। এটা একটা স্পিরিট। আমি স্পিরিট শব্দ এই কারণে বলবো যে আমরা যারা তরুণরা, আমরা মৌলবাদিতাও চাই না, আমরা কালচারাল ফ্যাসিস্টও চাই না। আমরা চাই একটা উদারপন্থী একটা দেশ, যেখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্ট থাকবে, সকল জাতি উপজাতি শব্দটা বলবো না, তারা যে শব্দ চায়, মানে আমরা বুঝতে পারতেছেন আমাদের পাহাড়ি অঞ্চলের ভাই ব্রাদাররা সবাই মিলে ইনক্লুসিভ একটা বাংলাদেশ থাকবো। এইটা ধরে রাখার দায়িত্ব আসলে আমরা তরুণদের। আমরা এটার জন্য লেখালেখি করতে পারি বিস্তর আকারে, যেটা ফেসবুকে একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, সেটাও হতে পারে। এবং এইবার বইমেলায় অনেকগুলো ভালো ভালো বই আসছে। আমার মনে হয় এই সিলসিলাটা, এই চলমান প্রক্রিয়াটা চালু থাকা উচিত। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আমার হাতে একটি বই আছে, বইটির নাম বোধের মুদ্রাদোষ। আমি যতটুকু জানি যে মানুষের মুদ্রাদোষের সমস্যা হয়, মানুষ যখন কথা বলে তখন তার কথা বলার সমস্যা হতে পারে, মানে মুদ্রাদোষ হতে পারে, চলন বলনে সমস্যা হতে পারে। বোধেরও কি আবার মুদ্রাদোষ হতে পারে? এই প্রশ্নটাই রাখছি সুজনা ইয়াসমিনের কাছে। ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি সুজনা ইয়াসমিন, অমর একুশে বইমেলা 2025-এ এবার আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ বোধের মুদ্রাদোষ। আপুর হাতে যে বইটি আছে এটা হচ্ছে বোধের মুদ্রাদোষ। আপু যেটা বললেন যে আমাদের আসলে চলন বলনের অনেক দোষ থাকে, তো বোধের মুদ্রাদোষ বলতে আমরা যে ভাবনার যে কিছু ভুল থাকে, তো ভুলের ভিতরে যে কিছু একটা সত্য জিনিস, একটা সুন্দর জিনিস থাকে, সত্যতা
যে সৌন্দর্যটা ফুটে ওঠে, ওই জায়গাটাকে জানতে হলে কিন্তু বোধের যে দোষ আছে ওইটাকে খুঁজতে হলে বোধের মুদ্রা দোষ বইটা পড়তে হবে। এবং বোধের মুদ্রা দোষের ভিতরে আপনারা চমৎকার কিছু জিনিস পাবেন, আমি এটা একেবারেই ভাঙছি না। যেমন ভাগের হাত ধরতে গিয়ে নিজের হাত ছেড়েছি, তারপর হচ্ছে বাবার পিঠ অচল হয়ে গেলে সন্তানের বাজারের ব্যাগ ছোট হয়ে আসে, যার পা নেই তার জুতোর খরচে নেই, আইনের চোখে সবাই সমান কিন্তু সবার চোখে তো আইন সমান না। তো এই যে আমাদের যে ছোট ছোট মুদ্রা দোষগুলো থাকে, তো আমি বলতে চাচ্ছি যে আপনারা অমর একুশে বইমেলায় আসেন এবং এই দোয়ার প্রকাশনী থেকে আমার বইটা বের হয়েছে এবং বোধের মুদ্রা দোষের জন্য শুভকামনা জানাবেন। আছি প্রতিবিম্ব প্রকাশনীতে, সাথে আছে আমার প্রিয় বোন লেখিকা এবং সাহিত্যিক নুসরাত হাশেমি। তার একটি বই প্রকাশিত হয়েছে, কবিতা এবং একটি নক্ষত্র। এটার মেসেজটা কি? প্রত্যেকটা কবিতাই তো আমরা একটা বিষয় নিয়ে লিখি, একটা বিষয়কে আশ্রয় করে লিখি। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, মনের অনুভূতি হতে পারে, ঈশ্বর হতে পারে, প্রকৃতি হতে পারে। তো ওই যে বিষয়টিকে আশ্রয় করে আমি কবিতাটা গড়ে তুলেছি, ওই বিষয়টিকে আমি নক্ষত্র হিসেবে চিহ্নিত করেছি। মানে জলজল করে জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, যেটাকে আমার প্রিয়জন হতে পারে, যাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আছে, সে এখানে নক্ষত্র, সেই কবিতায় সে নক্ষত্র। আবার কোনো মনের অনুভূতি হতে পারে, প্রেম বা বিরহ, যেটাকে আমি ফুটিয়ে তোলার জন্য ওই কবিতায় মানে আপ্রাণ চেষ্টা করেছি। ওই কবিতায় ওই অনুভূতিটা হচ্ছে নক্ষত্র। যে বিষয়টিকে আশ্রয় করে আমি কবিতাটা গড়ে তুলেছি, ওটাই হচ্ছে নক্ষত্র। অনেকে আছেন মনের মানুষ দ্বারা প্রতারিত হন, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? কখনো ভেঙে পড়তে নেই, একদমই না। সক্ষম হতে হবে, সৎ পথে নিজেকে ফুটিয়ে তুলতে হবে। নিজের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু প্রতিভা থাকে। তো প্রত্যেকটা মেয়েকে আমি এই মেসেজটা দিব যে তোমার নিজের মধ্যে প্রতিভাটা তুমি বিকশিত করো। সুপ্রিয় দর্শক, আজও ঘুরলাম বইমেলায়, প্রাণের বইমেলায়। ভালোবাসা দিবস এবং বসন্তের মানে ছোঁয়া এখনও বইমেলায় আছে, অনেকে এসেছে, পাঠক সংখ্যা বেড়েছে। আমারও অনেক ভালো লেগেছে, লেখক লেখিকা এবং দর্শক যারা, তাদের সাথে কথা বলেছি। আসলে বই কিনে কেউ দেউলিয়া হয় না, আমরা অনেকে অনেক টাকা খরচ করে ফেলি, কেউ সিগারেট খায়, কেউ মানে বিভিন্নভাবেই তো আমরা টাকাটা অপচয় করে ফেলি, তাই না? তো একটা বই কিনলে কি এমন সমস্যা হয়? আসুন, সবাইকে অনুরোধ করব, সপরিবারে আসুন, একটি হলেও বই কিনুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।